কোথাও যেন একটা নতুন সূর্যোদয়ের অপেক্ষা যেন করছে এই মুহূর্তে বাংলাদেশ, এবং সৌজন্যে সেনাবাহিনী। বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে আমার বিরাট কখনো উৎসাহ ছিল না। আমার মনে হতো যে ক্যান্টনমেন্ট পলিটিক্সকে নিয়ন্ত্রণ করবে। বিশেষ করে যেদিন মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়, খুবই তখন ছোট, একেবারে বাল্যকাল। মনে আছে 15ই আগস্টের উদযাপন চলছে, কিন্তু পশ্চিমবঙ্গের বয়স্ক মানুষদের মুখ কেমন গম্ভীর ম্লান। স্কুলে তখন দেওয়া হচ্ছে জিলিপি, স্বাধীনতার ফ্ল্যাগ উত্তোলিত হয়েছে। কিন্তু ভারতের স্বাধীনতার সাথে সাথে যখন পাকিস্তানেরও হয়েছিল, বা পূর্ব পাকিস্তান, যাকে বাংলাদেশ করে এক নতুন স্বপ্নের যিনি জন্ম দিয়েছিলেন, বা সেই মানে আলোকবর্তিকা জেলে দিয়েছিলেন তিনি, তাজউদ্দিন আহমেদ, আরও কত শত নাম, সেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে, ওটা বুঝতেই পারিনি তখন। কিন্তু সকলের গম্ভীর ম্লান মুখ সেদিন মনে আছে স্পষ্ট এখনো, 75 সালের সেই দিন। তারপর কত কিছু ঘটে গেল। আর এই পরিণত বয়সে দেখলাম 32 ধানমন্ডি নাকি হচ্ছে, সেখানে ভারতের পরিকল্পনায় সেখানে নাকি পাকিস্তান দাদার বিরুদ্ধে ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্র প্যারিসে বসে আমাকে সহ্য করতে হবে। বাংলাদেশ থেকে পালিয়ে তিনি রানিং কমেন্ট্রি দিচ্ছেন, এইভাবে ভাঙো, শাবলটা ওইভাবে চালানো ঠিক হচ্ছে না, শাবলটা ঠিক পয়েন্টে এইভাবে মারো, আর ইঞ্জিনিয়ারিংটাও ঠিক মতো পড়োনি। এই ছিল সেদিনের 32 ধানমন্ডির পর। তখন বুঝলাম যে ইতিহাস তৈরি হয় ধ্বংসের জন্য, আবার ইতিহাস নতুনভাবে তৈরি হয়। এবারের ইতিহাসটা কারা কিভাবে লিখবেন? তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। হয়তো ওয়াকারুজ্জামান নন, তিনি হয়তো 5ই আগস্টের তার সেই বক্তব্য তিনি দাঁড়িয়ে আছেন দৃঢ়ভাবে, এবং তার বক্তব্য সেদিন মনে আছে যে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে এসছে ক্ষমতা দখলের জন্য নয়, রাজপথে। বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচন সমস্ত কিছু প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করে সেনাবাহিনী আবার ক্যান্টনমেন্টে ফিরে যাবে। অদ্ভুত একটা তখন তার প্রতি একটা রেসপেক্ট তৈরি হয়েছিল। মিথ্যে কথা বলবো না, একেবারেই বলবো না। তার কারণ ভারতীয় সেনাপ্রধান প্রেস কনফারেন্সে যিনি মেজর জেনারেল ত্রিবেদী, তিনিও বলেছিলেন উই আর ক্লোজ কন্ট্যাক্ট উইথ বাংলাদেশ আর্মি। এবং ওয়াকারুজ্জামানের বক্তব্য বা বিভিন্ন সময়, বা কখনো কখনো বাংলাদেশে এই যে একটা ভয়ঙ্কর নৈরাজ্যের পরিস্থিতি, এক বৈপ্লবিক উন্মত্ততা বলে তাকে শিল্ড করা হচ্ছে, তখন এরকম নিষ্ক্রিয়তা সেনাবাহিনী। মনে পড়ে গেল সেই আইনটা সেনাবাহিনীর, যা ভারতেও যা প্রযোজ্য। সেনাবাহিনী কখনো নিজের দেশের জনগণের উপর গুলি চালাতে পারে না। আজও তিনি সেই জায়গায় রয়েছেন, কিন্তু ষড়যন্ত্রগুলো কি তিনি ব্যর্থ করে দিতে পারছেন? এই নিয়ে বিভিন্ন জায়গায় অনেক বক্তব্য হচ্ছে। সেই বক্তব্যগুলো অবশ্যই আপনাদের কাছে তুলে ধরার অবকাশ নেই। তার কারণ হচ্ছে এগুলো অনেক কভার্ড ব্যাপার, তো অনেক সংবাদ সূত্র থেকে খবরগুলো পাচ্ছি। কিন্তু মোটা দাগে যেটা বলতে চাই, যে কোন পথে বাংলাদেশ, নতুন সূর্যোদয় কি আসন্ন, না আরও কিছুটা দিন অপেক্ষা করতে হবে? আর এই অপেক্ষা হচ্ছে এক ধরনের চেতনাকে সংহত করার অপেক্ষা। এইসব নিয়ে প্রশ্ন আসে। বিশ্বের রাজনীতির যে দেশগুলো ভীষণভাবে আকৃষ্ট করে, বিভিন্ন জায়গায় মুক্তির সংগ্রামগুলো যেভাবে আপ্লুত করে, তা অবশ্যই তার মধ্যে বাংলাদেশও পড়ে। এককালে রোডেশিয়া বা অ্যাঙ্গোলা, বা পরবর্তী ক্ষেত্রে চীন বা ভিয়েতনামের মুক্তিযুদ্ধ, যেভাবে ভিয়েতনাম লড়াই করেছিল দুটো পরাশক্তির সাথে, ফ্রান্স একবার, তারপরে হচ্ছে আমেরিকানদের সাথে। একটি ছোট দেশ, কৃষিভিত্তিক দেশ, কৃষকের দেশ, বাংলাদেশের মতোই, তাদের সেই লড়াই সেদিনও উদ্বুদ্ধ করেছিল। তাই এটা বারবার করে টানছে। নিশ্চয়ই সময় মতো আবার ভারত বা বাংলার রাজনীতিতে অবশ্যই ধ্যান দেব। সেদিনও পাশে থাকবেন, তার কারণ হচ্ছে জানার প্রয়োজন। তথ্য বিস্ফোরণের যুগে এবং ডিসইনফরমেশন ওয়ারের যুগে প্রকৃত তথ্য জানতে গেলে সংবেদনশীল যারা মানুষ, তাদের সাথে থাকাটাই হচ্ছে শ্রেয়, এটুকুই বলতে পারি নিজেদের সাপেক্ষে। এর বেশি কিছু বলার অবকাশ নেই। তবে একটা ভিডিও একদিন দেখছিলাম, একজন বেশ ভালো ভিডিও করেন, সম্ভবত তার নাম মাসুদা ভাট্টি। তিনি বলছিলেন মাহফুজ বা নবনীতা চৌধুরী কারোর একটা হবে,
মাহফুজ তুমি কার? তুমি কি জামাত, তুমি কি শিবির, না তুমি কি তৌহিদি, নাকি তুমি হিজবুত তাহিরি, না তুমি ফরহাদ মাজারের শিষ্য? হ্যাঁ, বোঝা বড়, বুঝতে চাই। তো একটা বক্তব্য রেখেছেন, সেই একই কথা এবং পুরনো বোতলেই, ওই বোতল না যেটা মাথায় পড়েছে, এটা হচ্ছে ওই যে বলে না যে ওল্ড ওয়াইন ইন নিউ বটল, কিন্তু এই ক্ষেত্রে যেন ওল্ড ওয়াইন ইন ওল্ড বটল। একই কথা যে বাংলাদেশে প্ল্যান্ট করা হয়েছে, কাকে কিভাবে প্ল্যান্ট করা হয়েছে, এবং সেই হচ্ছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা মানে দিল্লি। কখনো কিন্তু স্লোগান উঠল না যে ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা। কেন পিন্ডির সাথে খুব হরদম মরদম চলছে, এই সরি দহরম মহরম চলছে, সেটা তো চলছে, বোঝাই যাচ্ছে। তো যাই হোক, কারোর পিন্ডি চটকাতে আমরা চাই না। দিল্লিরটা বোঝার মতো জায়গায় অবশ্যই আছে, এবং ভারতীয় জনতা পার্টির যারা প্রবক্তা তারা এর ব্যাখ্যা দেবেন, দেশবাসী শুনবে, আপনারাও শুনবেন, এটা তো রয়েছেই। কিন্তু একটু মাহফুজ সাহেবের, জনাব মাহফুজ আলম, তার ওই যে বললাম পুরনো কথা, তবে একটু শোনা কথা, ভারী ভালো লাগে মাহফুজ আলমের বক্তব্য, সত্যি বলছি। মাস্টার মাইন্ডকে যে পরিচয় করে দেওয়ার পর তার প্রতি এত উৎসাহ রয়েছে, এবং বাংলাদেশের মানুষেরও তার প্রতি উৎসাহ রয়েছে। সে তার নামে যতই আপনারা কার্টুন দিন বা যা কিছু করুন, মাহফুজ ইজ মাহফুজ। কি সুন্দর বলে, আরেকবার শুনি। আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয়, এটা মূলত এখানে বিদেশ থেকে ট্রান্সপ্ল্যান্টেড একটা শক্তি। এখানে এই নিয়ন্ত্রণ, এই নাটাই ধরে রাখা হয়েছে দিল্লিতে, আর গুড়ি উড়ে বাংলাদেশি, এই গুড়ি আর এই বাংলাদেশি উঠতে দেওয়া হবে। ফলে আমরা বলবো যে এই ৭২-৭৫-এ যেইভাবে নিপীড়ন চালানো হয়েছে জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশকে দিল্লির পদাবনত করে রাখা হয়েছিল, গত ১৬ বছরে যে ঘটনা ঘটানো হয়েছে, বারবার আওয়ামী লীগ যখনই সুযোগ পাবে এই দেশের জনগণের বিরুদ্ধে যাবে, এই দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে জয়ী হয়েছি। আমাদের মনে রাখতে হবে এই বিজয় হয়েছিল একটি রাজনীতিক এবং একটি সংঘবদ্ধ লড়াইয়ের মাধ্যমে। আমরা যদি সংঘবদ্ধ না থাকি এবং রাজনৈতিকভাবে লড়াই মোকাবেলা না করি, তাহলে আওয়ামী লীগ ফিরত আসবে। আর আওয়ামী লীগ ফিরত আসলে বাংলাদেশের তরুণ তরুণী ছাত্রদের কারোরই স্বাধীনতা এবং ইভেন নিজের জান মালের নিরাপত্তা থাকবে না। সুতরাং আপনাদেরকে বলে দিতে চাই যে আপনারা এখানে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী যারা এসেছেন, আপনারা কেউ বিএনপি করতে পারেন, জামাত করতে পারেন, আলেম ওলামাদের বিভিন্ন দল আছে তা করতে পারেন, আপনারা ছাত্রদের সংগঠন করতে পারেন, যেই সংগঠনই করুন না কেন, অভ্যুত্থানের শক্তি হিসাবে আপনাদের দায়িত্ব হচ্ছে ঐক্যবদ্ধ থাকা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা, সংস্কারের প্রশ্ন ঐক্যবদ্ধ থাকা, বিচারের প্রশ্ন ঐক্যবদ্ধ থাকা, এবং নির্বাচন হবে সঠিক সময়ে, যেটা প্রধানমন্ত্রী ইউনূস বলেছেন। এই বছরের শেষে ডিসেম্বর মাসে একটা টাইমলাইন দেওয়া আছে, এই ডিসেম্বর টাইমলাইনের ভিতরেই নির্বাচন হবে। এই নির্বাচনের জন্য সবাই প্রস্তুতি নিন, এবং ১৬ বছর পরে বাংলাদেশে নির্বাচন হবে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তারা যাকে মনোনয়ন দিতে চান, তারা যাকে নির্বাচিত করতে চান, তাদেরকে সংসদে পাঠাবেন। আওয়ামী লীগ দিল্লি থেকে প্ল্যান্টেড, মানে ১৯৪৯ সালে মুসলিম লীগ থেকে বেরিয়ে আওয়ামী লীগ তৈরি হচ্ছে, তখন ওটা পূর্ব পাকিস্তান, ওটা নাকি ভারত থেকে প্ল্যান্টেড করা হয়েছে। মুসলিম লীগকে যদি বলা হয়, যদি মাহফুজ বলতেন মুসলিম লীগ ভারত থেকে প্ল্যান্টেড, তবু বলা যেত, কারণ মুসলিম লীগের জন্ম ভারতে, অবিভক্ত ভারতে। হ্যাঁ, ঢাকাতে হয়েছিল মুসলিম লীগের প্রতিষ্ঠা। এক্স্যাক্টলি, ঢাকাতে হয়েছিল। হ্যাঁ, কিন্তু সেটা অবিভক্ত ভারত, তখন অবিভক্ত ভারত। তাহলে কি ওনারা বলছেন যে ওই সময়ের বাংলা, মানে ঢাকাটা আজকের বাংলাদেশকে অ্যাকসেপ্ট করবে না? মানে কি এক্স্যাক্টলি, মানে অদ্ভুত। মানে মাঝে মধ্যে ইতিহাসের এই ক্লাসগুলো করতে আমার খুব ভালো লাগে। মাহফুজা, আচ্ছা, মাহফুজ আলমের ওই বোতলের বাড়ি খাওয়ার পর কিরকম যেন একটু ম্রিয়মান হয়ে গেছে। ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের এই করতে হবে,
তরুণ তরুণীদের মধ্যে একতা রাখতে হবে। তো বাংলাদেশে যখন 5ই আগস্টে জুলাই মাস থেকে কত তরুণীকে দেখলাম, অনেক ধরনের কি উচ্ছ্বাস, তাদের ভাইয়েরা সরাসরি ব্যারিকেড ভাঙছে একেবারে সম্মুখ সমরে পুলিশের সামনে, তখন তাদের জল এগিয়ে দিচ্ছে, তারাও দাঁড়াচ্ছে আন্দোলনের সামনে। ও বাবা, 5ই আগস্টের পর শুধু পুরুষ মানুষই দেখতে পাচ্ছি, নারী আর নেই, নারী আর নেই। সংখ্যালঘু নারীদের কথা তো বললামই না, কি অবস্থা। মানে একটা 2024 সালের একটা রিপোর্ট আমি দেখছিলাম যে কি অবস্থা হয়ে রয়েছে, কত যে নিরুদ্দেশ হয়ে রয়েছে। সময় মতো সেগুলো তো উত্তর তো নিশ্চয়ই দিতে হবে। মানবাধিকার লঙ্ঘনের এই ভয়ঙ্কর ঘটনাগুলো তো কোনো সভ্য সমাজের ইতিহাস তো একটা প্রবাহমান প্রক্রিয়া, সেগুলো তো বেরোবে। আজ এই প্রসঙ্গ রাখছি, তবে তরুণী সমাজকে আবার প্রয়োজন কেন পড়ছে তরুণ তরুণীদের? তরুণ না হয় বোঝা গেল, তারা আগেও ছিল, পরেও রয়েছে, ক্ষমতাতেও আছে। আরেকটা তো শুনছিলাম নারী সংস্কারের ব্যাপারে যে রিপোর্ট জমা পড়েছে, কই এটা নিয়ে তো মাহফুজ আলম এদের কোনো দিন বক্তব্য শুনলাম না, যে সেখানে অনেকগুলো রয়েছে বাংলাদেশের নারীরা আজকে বিভিন্ন ফ্রন্ট থেকে তারা আওয়াজ তুলছেন, তারা বলছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তারা রয়েছেন। এই কি তারা চেয়েছিলেন? 60-এর দশকের আমি দেখছিলাম, মানে শুনছিলাম কিছু কিছু ছবিগুলো দেখছিলাম, ইন্টারনেটে রয়েছে 60-এর ঢাকা, সেখানকার কি প্রগতিশীল নারী যারা রয়েছেন, সে কোথায়, সে ইতিহাস আজ কোথায় যেন ম্রিয়মান হয়ে গেছে। আবার ঝলক তো দেখেছিলাম, তখনও শেখ হাসিনা রয়েছেন, জুলাই মাসে শেখ হাসিনা রয়েছেন, তখনও দেখেছিলাম যে কিভাবে কত নারী শক্তি এসে তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন হাতে হাত রেখে। আজ অনেকেরই কণ্ঠে শুনছি এরকম। কিছুদিন আগে এবি পার্টি বলে একটা পার্টি আছে আর কি, তার ব্যারিস্টার ফুয়াদ বলে তার নাম, তিনিও বলছেন একবার যদি শেখ হাসিনা আসে তাহলে কিন্তু সবাইকে ফাঁসিতে তুলে দেবেন। ওনারা ঠিকই করে ফেলেছিলেন যে একদম তাকে অন্ধকারের কূপে ফেলে দেবে এবং নিষিদ্ধ করে দিলেই শেখ হাসিনা নয় হবে না, তেন তো এমনি বয়স হয়েছে। কিন্তু আওয়ামী লীগটা কি হবে? আওয়ামী লীগ কি শুধু মুজিবুর রহমান নাকি? মৌলানা ভাসানী আওয়ামী লীগ নয়? তার মতো ওরকম স্টলওয়ার্ড ব্যক্তিত্ব, এইরকম যাদের ভাবনা চিন্তা আর কি, তাদের ইতিহাস বোধ নিয়ে কি হবে। কিন্তু যে ক্ষতি বা বিশেষ করে দুটো দেশের মধ্যে যে পরিস্থিতি তৈরি করে দিয়েছে তা নিয়ে আমরা বরাবর আলোচনায় রয়েছি।